নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ। শুরু করছি 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট। আজ গোটা ভারতবর্ষের জন্য একটি কালো দিন। It's with a very heavy heart we start this transmission. 242 জন প্লেন যাত্রী, তারা সবাই মারা গিয়েছেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 0171 AI 0171 গুজরাতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক সেখানে যাচ্ছিল। টেক অফের 8 মিনিটের মাথায় গুজরাতের মেঘানী নগরে বিমানটি ভেঙে পড়ে। আজ সারাদিন আপনারা এই খবরটি দেখেছেন, এই খবরটির পুঙ্খানুপুঙ্খ ডিটেইলস অ্যানালিসিস শুনেছেন। But before we start today's transmission, ladies and gentlemen, let's take 20 seconds of silence for the departed souls. Ladies and gentlemen, গুজরাতের মেঘানী নগরে আজ ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান AI 171। দুপুর 1:38 মিনিটে বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে নম্বর 23 থেকে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওড়ার ঠিক মিনিট 5 পরেই 625 ফুট উচ্চতা থেকে লোকালয়ে ভেঙে পড়ে এই বিমানটি। ইতিমধ্যে আহমেদাবাদের একটি হাসপাতালে 100-র বেশি মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে মেঘানী নগরের সেই ঘটনাস্থল এই মুহূর্তে যুদ্ধ বিধ্বস্ত একটি এলাকার মতো দেখতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতে পৌঁছে গিয়েছেন। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। দেশের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বা DGCA জানাচ্ছে, বিমানটিতে মোট 242 জন ছিলেন। তাদের মধ্যে 32 জন যাত্রী এবং 10 জন ক্রু সদস্য। বিমানের 2 পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। বিমানে যাত্রীদের মধ্যে 169 জনই ভারতীয়। এছাড়া 53 জন ব্রিটিশ নাগরিক এয়ার ইন্ডিয়ার এই বিমানটিতে ছিলেন। একজন কানাডিয়ান নাগরিক এবং 7 জন পর্তুগিজ নাগরিকও। বোয়িং সংস্থার B787 ড্রিমলাইনার এয়ারবাস এই বিমানটির বয়স 11 বছর 5 মাস। একটি স্যাটেলাইট ছবি দেখাবো আপনাদের। সেই স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বিমানটি ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে আসে, উড়তে শুরু করে, আর উড়তে শুরু করার পর হঠাৎই বিমানটি বাঁ দিকে বাঁকতে শুরু করে। এরপরেই বিমানের পেছন দিকের নিচের দিকে, অর্থাৎ বিমানের টেল এন্ডটা নিচের দিকে নেমে গিয়ে বিমানবন্দরের চত্বরের ভেতর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামক একটি বহুতলের কাছে একটি হস্টেলের ওপর ভেঙে পড়ে। প্রসঙ্গত, ট্যাক্সিওয়ে হল বিমানবন্দরের টার্মিনাল এবং রানওয়ে সংযোগকারী রাস্তা। অবতরণ করার পর কোনো বিমান রানওয়ে থেকে ট্যাক্সিওয়ে ধরেই টার্মিনালে পৌঁছয় এবং এই ট্যাক্সিওয়ে ধরেই রানওয়েতে যায় টেক অফের সময়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সেটা মেঘানী নগরের দুর্ঘটনাস্থলের ছবি, গ্রাউন্ড জিরোর ছবি। NDRF ডিপ্লয় হয়েছে NSG। বিমানে 242 জন ছিলেন। সেই 242 জনই আপাতত আর নেই এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কেন ঘটল এই বিমান দুর্ঘটনা? এখনো পর্যন্ত যতক্ষণ না DGCA তাদের এনকোয়ারি কন্ডাক্ট করে, এয়ারলাইন্স তাদের এনকোয়ারি কন্ডাক্ট করে, বিমান মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন মিনিস্ট্রি তাদের এনকোয়ারি করে, তার আগে কোন রকম স্পেকুলেশন করা ঠিক হবে না। কিন্তু শুধুই কি বিমানের এই 242 জন?
না, বিমানের এই 242 জনের পাশাপাশি যে হস্টেলে, যে মেডিকেল কলেজ হস্টেলে এই বিমানটি ভেঙে পড়ে, সেখানে প্রায় 30 জন সেই সময় উপস্থিত ছিলেন এবং তাদের সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কোল্যাটারাল ড্যামেজ কতটা বাড়ে সেদিকে নজর রয়েছে। এই ডেথ ট্যালি ফাইনালি কোথায় গিয়ে আটকায় সেদিকেও নজর রয়েছে। ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাজ মাধ্যমে তিনি লেখেন, এই শোকের আবহে গোটা দেশ ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে। বিমান দুর্ঘটনার খবর পেয়েই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু তার সঙ্গে কথা বলে পরিস্থিতির সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, আহমেদাবাদের বিপর্যয়ে আমি মর্মাহত, দুঃখিত। এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই দুঃখজনক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি। ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে রয়েছে মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকরা। আমি তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আহমেদাবাদ যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্ঘটনার খবর পেয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেলকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে জানান, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ। গুজরাতের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আহমেদাবাদের পুলিশ কমিশনারের সঙ্গে তার কথাও হয়েছে বলে জানিয়েছেন অমিত শাহ। দুর্ঘটনার পরেই সমাজ মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে কভার করে ছবি সরিয়ে পুরো কালো করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থাটির তরফে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়েছে, যাবতীয় তথ্য তাদের ওয়েবসাইটে অর্থাৎ airindia.com এবং সমাজ মাধ্যমে এক্স হ্যান্ডেল x.com/airindia তাতে তুলে দেওয়া হচ্ছে। বিমান দুর্ঘটনার পরেই সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান তথা টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরন। সমাজ মাধ্যমে একটি বিবৃতি দিয়ে তিনি লেখেন, সাধ্যমতো সব ধরনের সাহায্য করবেন তারা। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের সম্পর্কে সবিস্তারে তথ্য জানানোর জন্য একটি এমার্জেন্সি সেন্টার তৈরি করার কথা জানিয়েছেন টাটা গোষ্ঠীর কর্ণধার। সমাজ মাধ্যমে পোস্ট করে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল লেখেন, আহমেদাবাদ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। আমি প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছি। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসা করারও নির্দেশ দিয়েছি। গুজরাতের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রিন করিডোর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবুও বলে রাখি, অসমর্থিত সোর্সেস কিংবা সূত্র মারফত যে খবর পাচ্ছি, এই বিমানে থাকা 242 জন প্রবাবলি তারা সবাই এই মুহূর্তে ফিয়ার ডেড। বিমানের 242 জনের মৃত্যুর আশঙ্কা করা যাচ্ছে। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে এই ঘটনার শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি এই দুর্ঘটনার কারণে অন্বেষণে ভারত সরকারের কাছে তদন্তের আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আহমেদাবাদের এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা এখনো তার রেশ থেকে আমরা বেরোতে পারিনি। 242 জন আহমেদাবাদ থেকে গ্যাটউইক যাচ্ছিলেন, লন্ডন যাচ্ছিলেন। তার মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, 53 জন গ্রেট ব্রিটেনের নাগরিক, তার মধ্যে 7 জন পর্তুগিজ নাগরিক এবং 1 জন কানাডিয়ান নাগরিক। এরা সবাই মারা গিয়েছে এমন আশঙ্কা করা হচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল ভাদুরী, কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল ভাদুরী, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম। কর্নেল ভাদুরী একজন এভিয়েটার, একজন আর্মি এভিয়েটার। হি ইজ ভেরি মাচ well versed with the idea of aviation. Colonel Bhadur, it's a sad day for us, for all Indians. যা হয়েছে আজকে কল্পনার বাইরে। হ্যাঁ, এক্সট্রিমলি স্যাড। আমি খবরটা পেয়ে শুরুতেই খুবই শক ছিলাম। and any kind of air crash as an aviator আমার তো খুবই কষ্ট হয়। ভাদুরী, যদিও কাজটা ডিজিসি এর, কাজটা এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স এর এবং অবভিয়াসলি আমাদের
এভিয়েশন মিনিস্ট্রি, তবুও এই প্রশ্নটা না করলেই নয়। আমি জানি আপনি ক্র্যাশ সাইটে যাননি, আপনি সমস্ত কিছুই মিডিয়া রিপোর্টসে দেখছেন। এমন একটা ক্র্যাশ, একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন, অন বোর্ড 242 সোলস, 58,000 লিটার ফুয়েল ক্যাপাসিটি নিয়ে উড়েছিল। কি এমন ঘটলো যে একসঙ্গে দুটো ইঞ্জিন বিকল হয়ে গেল, পাইলটকে মেডে কল দিতে হলো, অ্যান্ড দেন দ্য ডিজাস্টার? না, কি এমন হয়ে গেল তো বলা মানে খুবই কঠিন এখন এই সিচুয়েশনে। কিন্তু আমি যা ইনিশিয়াল ভিডিও দেখেছিলাম তাতে আমিও নিজে সারপ্রাইজ যে 787 ড্রিম লাইনারের মানে ইমিডিয়েটলি অন টেক অফ কমপ্লিট পাওয়ার লস, মানে খুবই শকিং। আর যা যা ভিডিওতে যা দেখে বুঝলাম, মানে about 400 feet এর বেশি ক্লাইম্বই করতে পারিনি before it crash. মানে এটা একটা খুবই 625 শকিং। feet আর to be exact, আমি Colonel Bhaduri. 625 feet. এক্সাক্ট মানে প্লিজ I couldn't get you, I didn't get your question. কর্নেল ভাদুরী, ঠিক কোন কোন কারণে একটি বিমানের ইঞ্জিন বিকল হতে পারে? মাল্টিপল ইঞ্জিন ফেলিয়ার তো এক্সট্রিমলি রেয়ার, মানে এটা বিকজ এই ধরনের এয়ারলাইন্স আর এই এয়ারক্রাফট আর এটা এদের ইঞ্জিন, মাল্টিপল ইঞ্জিন ফেলিয়ারটা মানে বেসিক্যালি আনইমাজিনেবল। বিকজ এদের এই ইঞ্জিন গুলো এমন ভাবে ডিজাইন করা হয় যে ইন কেস অফ ওয়ান ইঞ্জিন ফেলিয়ার, এমার্জেন্সিতে একটা ইঞ্জিন এয়ারক্রাফটকে সাস্টেইন করতে পারে আন্ডার এনি কনফিগারেশন টু রিকভার দি এয়ারক্রাফট ফ্রম দি এমার্জেন্সি। এখন মাল্টিপল ইঞ্জিন ফেলিয়ার কিসের জন্য হয়েছে? মাল্টিপল বার্ড ইনজেকশন হতে পারে, যেমন ওই ফেমাস ইউনাইটেড এয়ারলাইন্স এর এয়ারক্রাফট যেটা হাডসন রিভারে ফোর্স ল্যান্ডিং করেছিল, ফ্লক অফ বার্ডস এর থ্রু দিয়ে ফ্লাই করে, বোথ ইঞ্জিন ফেলড বিকজ অফ বার্ড ইনজেকশন। ফিউল কন্টামিনেশনের কারণে হতে পারে, কিন্তু ফিউল কন্টামিনেশন হঠাৎ করে একদম ইমিডিয়েটলি অন টেক অফ দুটো ইঞ্জিনকে ফেল করে দেবে, সেটাও একটুখানি ডিফিকাল্ট। কারণ ফিউল কন্টামিনেশন হলে স্টার্ট আপ, ট্যাক্সি, লাইন আপ, থ্রটল ওপেনিং, টেক অফ রান, অনেক টাইম কেটে যায় বিফোর দি এয়ারক্রাফট গেটস এয়ারবোর্ন। তো ওটার মধ্যেও কিছু হলো না। বাট টোটাল ইলেকট্রিক্যাল ফেলিয়ার হলেও ইঞ্জিন কমপ্লিটলি ফেল হবে না, বিকজ দিজ আর জেট ইঞ্জিন। মানে আই এম আ লিটল শকড অ্যাকচুয়ালি, এখনো কনফিউজড কমপ্লিট। একটা বোয়িং কোম্পানির বিমান কিংবা বোয়িং 787 ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য সেফেস্ট এয়ারলাইন্স, এয়ারবাসেস। খুব অত্যন্ত গুরুত্ব নিয়ে, অত্যন্ত ধৈর্য নিয়ে এই প্লেনগুলোকে নির্মাণ করা হয় এবং এগুলো অত্যন্ত নিরাপদ। বোয়িং কোম্পানির বিমান অত্যন্ত নিরাপদ, এমনটা বলা হয়। সত্যি কি তাই? একটা বোয়িং এয়ারবাস 787, এতে নিরাপত্তা ফিচার্স, সেফটি ফিচার্স কি কি থাকে স্যার? সেফটি ফিচার্স, দেখুন সেফটি ফিচার্স বিল্ট ইন থাকে, প্লাস ডাবল রিডান্ডেন্সি, কোন কোন কেসে ট্রিপল রিডান্ডেন্সি থাকে। ডাবল রিডান্ডেন্সি, ট্রিপল রিডান্ডেন্সি বলছি যে একটা সিস্টেম যদি ফেল করে তার একটা ব্যাকআপ সিস্টেম কিক ইন করে। ট্রিপল রিডান্ডেন্সি হচ্ছে যদি দুটো সিস্টেম মানে প্রাইমারি আর ব্যাকআপ যদি করে, তার থার্ড একটা ব্যাকআপ আরো একটা সিস্টেম থাকে যেটা কিক ইন করে। তো সেফটি ফিচার্স এয়ারক্রাফটে অনেক থাকে, কিন্তু ইন দিস পার্টিকুলার কেস যেমন আমি বললাম 787 এর যেটা এয়ারক্রাফট হিস্ট্রি, সেটাতে আমি আমার এত বছর এভিয়েশন সার্ভিসে
আমি 787 এর এই ধরনের মাল্টিপল ইঞ্জিন ফেলিয়ার ইমিডিয়েটলি অন টেক অফ আমি এনকাউন্টার করিনি। আমাদের এভিয়েশন টার্মিনোলজিতে ফর অল পাইলটস ইফ্যাটো বলে একটা হয়, এমার্জেন্সি ইঞ্জিন ফেলিয়ার অন টেক অফ, হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল এমার্জেন্সি। আর এভরি টেক অফ এর আগে পাইলট কো পাইলট নিজেদের মধ্যে এফাটো প্রসিজার রিহার্স করে বিফোর ওপেনিং থ্রটল ফর টেক অফ। তো স্যার এই both প্রসেসটা কি engine if you could please failures explain? in a multi-engine. না, ইফ্যাটো বললাম যে ইঞ্জিন ফেলিয়ার অন টেক অফ, ইফ্যাটো, EFATO, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল ইমার্জেন্সি। বিকজ আমাদেরকে বুঝতে হবে ক্রুজ ফেজটা বিশেষ ক্রিটিক্যাল ফেজ অফ ফ্লাইং নয়, টেক অফ অ্যান্ড ল্যান্ডিং হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল ফেজ। টেক অফে অত ক্র্যাশ হয় না যতটা ল্যান্ডিং ফেজে হয়। তো কারণ এয়ারক্রাফটের স্পিড এখনো সেরকম ভাবে অ্যাটেন হয়নি, রেট অফ ক্লাইম যেরকম দরকার সেটা এখনো হয়নি, কনফিগারেশনটা খুব ভালনারেবল সিচুয়েশন থাকে। তো ওয়ান অফ দ্য মেইন চেকস ইমিডিয়েটলি আফটার টেক অফ হচ্ছে ইনস্ট্রুমেন্টস থেকে পাইলট ইন কন্ট্রোল যে থাকে সে কল আউট করে পজিটিভ রেট অফ ক্লাইম কনফিগারেশন। তো তারপরে ওটা যখন 100% এস্টাবলিশ হয়ে যায় তখন ফ্ল্যাপস আর আন্ডার ক্যারেজ এই মানে গুটিয়ে নেওয়ার অর্ডার দেয় পাইলট কো পাইলটকে। এখন ভিডিওতে যা দেখলাম এটা তো আন্ডার ক্যারেজই এখনো মানে আপ করেনি পাইলটস, যে 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 Landing gear was down. 400 feet above ground তো হ্যাঁ, ল্যান্ডিং গিয়ার ওয়াজ ডাউন। সো 400 ফিট এজিএল তো এখনো সে ওই কনফিগারেশনে আসেইনি যেখানে ল্যান্ডিং গিয়ার আপ করতে পারে। প্লাস ল্যান্ডিং গিয়ার যখন ডাউন থাকে তখন একটা ড্র্যাগ ফোর্সেস, এরোডাইনামিক ফোর্সেস কাজ করে। ওয়ান অফ দ্য রিকভারি অ্যাকশনস ডিউ টু মানে ওই ক্রিটিক্যাল ফেজে হচ্ছে কি টু রিডিউস ড্র্যাগ। তাতে কি হয়, ল্যান্ডিং গিয়ার আপ করে দেওয়া হয়। ল্যান্ডিং গিয়ার আপ করলে একটুখানি ড্র্যাগ কমে, তাতে এয়ারক্রাফট একটু এক্সট্রা লিফট পায়। কিন্তু এই এমন ক্রিটিক্যাল সিচুয়েশনে এই মানে পাওয়ার ফেলিয়ার হলো এয়ারক্রাফটের যে ল্যান্ডিং গিয়ার আপ করারও কোনো স্কোপ ছিল না। বেশ, আমরা ফিরবো। কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমার সঙ্গে রয়েছেন, আমরা আবার ফিরবো কর্নেল ভাদুরীর কাছে। কর্নেল ভাদুরী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার সিনারিওস, ইঞ্জিন ফেলিয়ার অন টেক অফ, টেক অফের পরেই ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, কিভাবে হলো, কেন হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে ভারতবাসী খুঁজছে, এবং বিশেষ করে খুঁজছে সেই 242 জনের পরিবার, সেই 242 জন প্লেন যাত্রী এবং প্লেন ক্রুর পরিবার। কি এমন হলো যে টেক অফের পরে ঠিক 8 মিনিটের মাথায় এই বিমানটি ধ্বংস হয়ে গেল? আহমেদাবাদ বিমান বিপর্যয়ে নিহত আহতরা বহু, 242 জন, এবং কোল্যাটারাল ড্যামেজ যদি আমরা ভাবি সেই সংখ্যা এখনো বাড়ছে। আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। আহমেদাবাদ বিমান ভেঙে পড়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি কে বিপদ বার্তা পাঠিয়েছিল পাইলট, মেডে কল করা হয়েছিল। ফ্লাইট রেডার 24 এর তথ্য অনুযায়ী পাইলটের কাছ থেকে বিপদ বার্তা পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করে, কিন্তু আর যোগাযোগ করা যায়নি। তারপরেই বিমানটি ভেঙে পড়ার খবর জানা যায়। এই মেডে কলটা এক্স্যাক্টলি কি? বিমান পরিষেবার পরিভাষায় এটিকে বিপদ সংকেত বলা হয়। আপৎকালীন পরিস্থিতিতে পাইলট যখন কোনো বিপদের আঁচ পান তখন এই শব্দ বন্ধনীটি ব্যবহার করা হয়ে থাকে। মেডে শব্দটি মেইডার থেকে এসেছে, ফরাসি শব্দ মেইডার, সেই মেইডার শব্দ থেকে এসেছে মেডে শব্দটি, যার অর্থ আমাকে সাহায্য করুন। সাধারণত এটিসি এবং ওই এটিসির আওতায় থাকা আকাশপথে কোনো বিমানের মধ্যে রেডিও যোগাযোগকে মেডে কল বলে। এই শব্দবন্ধনের মাধ্যমে দ্রুত সাহায্যের বার্তা পাঠানো হয়। আমি কর্নেল
ভাদুরীকে একবার নিয়ে আসবো। কর্নেল ভাদুরী, পাইলট যখন মেডে কল দেয়, that's the time when he is signaling that he is in distress. পাইলট মেডে কল করে, এটিসি রিসিভ করে, এটিসি কন্ট্যাক্ট করার চেষ্টা করে, নো মোর কন্ট্যাক্ট, গেম ওয়াজ ওভার। For 242 souls on board AI 171, that was the end. কি এমন হয়ে থাকতে পারে একটা বিমান, একটা আন্তঃরাষ্ট্রীয় বিমান ইন্টারন্যাশনাল ফ্লাইট ওড়ার আগে আই এম শিওর তার টেকনিক্যাল চেকস হয়, তার একাধিক টেকনিক্যাল চেকস হয়, টেকনিক্যাল স্পেসিফিকেশনস হয়। যদি বিমানটি টেক অফ করার 8 মিনিটের মধ্যেই ইঞ্জিন ফেলিয়ার হয়, তাহলে কি কোথাও টেকনিক্যাল চেকসে খামতি রয়েছে কিংবা টেকনিক্যালি কিছু ঠিক ছিল না এর ইঙ্গিত দেয় নাকি কর্নেল ভাদুরী? হ্যাঁ, আগে আমি একটা জিনিস ক্লিয়ারিফাই করে দিই। ফর আস পাইলট দু রকমের ডিস্ট্রেস কল হয়। একটা হচ্ছে মেডে কল, যেটা তুমি এখনই এক্সপ্লেন করলে। মেডেটা বলা হয় যখন সিচুয়েশন ইজ ভেরি এমার্জেন্ট, মানে ইট ইজ আ লাইফ থ্রেটনিং সিচুয়েশন and immediate assistance is required, তখন পাইলট মেডে কল করে। আর আরেকটা কল হচ্ছে প্যান কল। প্যান কল হচ্ছে যখন there is an emergency but the assistance required or help me required is not immediate, but I have informed the ATC that I have a problem on board, that I am trying to communicate that I have a problem on board and I am trying to rectify it. Now pan depending on the situation ওটা মেডেতে কনভার্ট হয়ে যেতে পারে। আবার মেডে কল দেওয়ার পরে পাইলট যদি কাবু করে নেয় এয়ারক্রাফটটাকে আর দেখে যে হ্যাঁ it is under his control and he can reach a nearest airfield, then he can downgrade the mayday call to pan call, মানে এটা ইন্টারচেঞ্জেবল। বাট কর্নেল ভাদুরী, এখানে একটা তথ্য, একটা থিওরি সকাল থেকে অনেক মিডিয়া চ্যানেলসেও আমরা দেখেছি, অনেক মিডিয়া রিপোর্টসেও আমরা দেখেছি, অনেকে টুইটও করছেন, সাবোটাজ ফ্যাক্টর। অনেক পাইলটসও আছেন, এক্স পাইলটস আছেন যারা বিভিন্ন মিডিয়াতে এই সাবোটাজ থিওরি তুলে ধরছেন। আপনিও একজন পাইলট, ইভেন ইউ আর এন এভিয়েটর, আমি এভিয়েশনে আপনি কাজ করেছেন। আপনার কি মনে হয় সাবোটাজ থাকতে পারে এই দুর্ঘটনার পেছনে? না, হঠাৎ করে স্যাবোটাজ, মানে আমি যদি বলি হ্যাঁ স্যাবোটাজ মানে কনস্পিরেসি থিওরি তো ক্রিয়েট করা খুব ইজি আর এক্সাইটিংও। কনস্পিরেসি থিওরি সবসময় খুব এক্সাইটিং লাগে লোকেদের শুনতে। আমি ওই কনস্পিরেসি থিওরির মধ্যে যাই না এবং এই কেসেও যেতে চাইবো না। কারণ মানে ইমিডিয়েটলি, বিকজ পাইলট মেডে কল দিয়েছে যখন ও দেখেছে যে না সিচুয়েশন ইজ ভেরি ডেঞ্জারাস, বাট হি ওয়াজ অনলি অ্যাবাউট 400 feet অ্যাবভ দ্য গ্রাউন্ড। ও তারপরে এয়ারক্রাফটটাকে কন্ট্রোল করবার চেষ্টা করছে, তখন ও আর এটিসির সঙ্গে মানে his mind is not there to speak with the ATC, and before any further communication হতে পারতো, it crashed into the neighborhood. তো এইখানে যেহেতু পাইলট আরো কিছু বললো না, সেটার বেসিসে কেউ যদি কনস্পিরেসি সিচুয়েশন তৈরি করতে চায়, মানে আই এম নট ইন দ্যাট ক্যাটাগরি অফ পারসন। এখন কনস্পিরেসি একটা ফ্লাইট ফ্রম দ্য পয়েন্ট ইট স্টার্টস বোর্ডিং টু দ্য পয়েন্ট ইট টেকস অফ, তার আগে নিশ্চয়ই সিকিউরিটি চেকস হয়, তার আগে নিশ্চয়ই টেকনিক্যাল চেকস হয়। যদি কোন রকম বড় সড়ো ইঞ্জিনে গাফিলতি থাকে কিংবা টেকনিক্যাল ফল্টস থাকে, সেটা নিশ্চয়ই তখন ধরা পড়বে। আই এম শিওর এই এয়ারক্রাফটের সঙ্গেও সেই সমস্ত চেকস করা হয়েছে, স্পেসিফিকলি when it's going for a long haul, একটা লম্বা জার্নির জন্য যাচ্ছে, প্রায় 58,000 ফিউয়েল ক্যাপাসিটি নিয়ে উড়বে। কোথাও কি এই সিকিউরিটি চেকসে গাফিলতি থাকার সম্ভাবনা থাকতে পারে, সিকিউরিটি চেকস কিংবা টেকনিক্যাল চেকসে? কোর্ট অফ ইনকোয়ারি উইল এস্টাবলিশ দু রকমের বা তিন রকমের সিনারিওস হয় ইন এয়ারক্রাফট ক্র্যাশ ইনভেস্টিগেশন। একটা হচ্ছে হিউম্যান এরার পাইলট,
একটা হচ্ছে হিউম্যান এরার টেকনিক্যাল, আর একটা হচ্ছে মানে নট আ নন হিউম্যান এরার, মানে সামথিং এলস, মানে টেকনিক্যাল ফল্ট। মানে যখন টেকনিক্যাল ফল্ট হয় তখন ইট গোজ টু দ্য ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস, পার্ট কোয়ালিটিজ এটসেট্রা, মানে এয়ারক্রাফটের ডিজাইন এটসেট্রা, মানে ওই ডোমেনে চলে যায়। এখন দুটো রকমের যে হিউম্যান এরার, একটা হচ্ছে হিউম্যান এরার পাইলট। এখন এই কেসে হিউম্যান এরার পাইলট প্রাইমা ফেসি আমি বুঝতে পারছি না, কারণ ও যে ফেজ অফ ফ্লাইটে এয়ারক্রাফট ক্র্যাশ করেছে ওটা তো হিউম্যান এরার, পাইলটের এরার আমি দেখতে পাচ্ছি না। হিউম্যান এরার টেকনিক্যাল। কর্নেল ভাদুরী, আমি আপনার কাছে ফিরবো। পাইলট দীপাঙ্কর মালো ইজ আ সিভিল এভিয়েশন পাইলট। তাকে আমরা প্রশ্ন করেছিলাম কেন বিমানে বিস্ফোরণ ঘটলো, কি বললেন পাইলট দীপাঙ্কর মালো? লেটস হ্যাভ আ লুক। ইনসিডেন্টটা দেখুন ম্যাডাম, এত বড় একটা এয়ারক্রাফট, সেটা বেশ কিছু টন ওজন, যার মধ্যে ফুয়েলই আছে বেশ কিছু টন, সেটা ম্যাডাম যখন 800-900 ফিট উপর থেকে যখন স্ট্রাইক করে, এবং যেটা পড়েছে কোনো বাড়ির উপর হয়তো বা যত দেখছিলাম কোনো বিল্ডিং এর উপর পড়েছে, তখন ম্যাডাম ওর ফুয়েল লাইন ফেটে যায়। ফুয়েল লাইন ওই ইম্প্যাক্টে যে পরিমাণ এনার্জি ক্রিয়েট হবে, তাতে ফুয়েল লাইন ফাটলে পড়ে ওই পরিমাণ এখান থেকে লন্ডন যাওয়ার জন্য যে কয়েক টন ফুয়েল থাকে, সেই ফুয়েলে বাস্ট হবেই ম্যাম। তখন কিন্তু এরকম একটা ফায়ারবল আপনারা দেখতেই পাবেন। এই ধরনের ইনসিডেন্টে যখনই এরকম ক্র্যাশ করে তখন ফুয়েল লাইনটা ফেটে যায়। ওটা ফাটলে ম্যাডাম অত পরিমাণ ফুয়েল সেখানে পুরোপুরি কিন্তু ম্যাডাম পুরো প্লেনে এরকম একটা বাস্ট হয়, এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি সেক্ষেত্রে বাঁচিয়ে আনা প্যাসেঞ্জারদের বা ক্রুদের খুব কষ্টকর ব্যাপার না, খুব কষ্টকর ব্যাপার। এবং যেটা এয়ারক্রাফটটা যেখানে পড়েছে সেখানেও তার আশেপাশেও সবাই এফেক্টেড হবে। পাইলট দীপাঙ্কর মালো, এক্সপিরিয়েন্সড পাইলট। এই পাইলট দীপাঙ্কর মালোর সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। এই স্যাবোটাজের থিওরি তিনি প্রথম সামনে আনেন, কারণ তিনি বলছেন এই বোয়িং 787 ড্রিমলাইনার ইজ এ ভেরি সেফ এয়ারক্রাফট। টেকনিক্যাল ফলস অনেক কারণে হতে পারে, কিন্তু এই এয়ারক্রাফটটির সঙ্গে এই সমস্ত টেকনিক্যাল ফলস হওয়ার কোনো জায়গা থাকে না, বিকজ সেফটি স্ট্যান্ডার্ডস অনেক হাই। দীপাঙ্কর মালো, পাইলট দীপাঙ্কর মালো, তিনি কি বলছেন? তিনি বলছেন দুর্ঘটনার পেছনে সাবোটাজের কারণ থাকতেও পারে, অর্থাৎ there may have been a sabotage. Why exactly is the pilot speaking in such a language? Ladies and gentlemen, let's find out. বাকি আমাদের যেটা আপনাকে বললাম, যে এত বড় একটা ভারতবর্ষের যুদ্ধ ইতিমধ্যে হয়েছে, সেটাও সবসময় কনসার্ন থাকতে হবে যে কোনো রকম ভিতরে কোনো স্যাবোটেজ বা কোনো টেররিস্ট কোনো অ্যাক্টিভিটিস হয়েছে নাকি, সেটাও দেখতে হবে ম্যাডাম। তো সেগুলো তথ্য যতক্ষণ আমরা পুরোপুরি পাচ্ছি, পুরোপুরি ক্লিয়ারলি তো ম্যাডাম কি বলতে পারবে না। আমি কর্নেল রাজেন্দ্র ভাদুরীকে একবার নিয়ে আসবো। কর্নেল ভাদুরী, সো দেয়ার উই হ্যাভ ইট। এই স্যাবোটাজ থিওরি কোথা থেকে আসছে? একজন অসামরিক বিমানের পাইলট, সিভিল এভিয়েশন পাইলট ক্যাপ্টেন দীপাঙ্কর মালো, তিনি আজ প্রথম এই থিওরিটা নিয়ে আসেন, যেখানে তিনি বলছেন কোন রকম স্যাবোটাজ, কোন রকম টেররিস্ট অ্যাক্টিভিটি হয়েছে কিনা সেদিকেও আমাদের সজাগ থাকতে হবে। Why would a pilot say this right after the crash? দেখুন, I will not go into any kind of speculation, but কিছুক্ষণ আগে আমি আন্ডার ক্যারেজের কথাটা বলেছিলাম। এখন যারা এভিয়েশন কানেক্টেড বা এভিয়েটার বা এই ধরনের লোকেরা, যদি ভিডিওটা যদি কেয়ারফুলি দেখা হয়, তাহলে যেটা আমি একটা অড জিনিস নোটিস করলাম, যে এয়ারক্রাফটটার যে ফ্ল্যাপস হচ্ছে মানে লিফট অগমেন্টিং ডিভাইসেস, টেক অফের সময় ফ্ল্যাপস ইউজ করা হয় যাতে অ্যাডিশনাল লিফট জেনারেট করে উইংস টু অ্যাসিস্ট টেক অফ। আমি ফর সাম রিজন আমি ভিডিওটাকে 2-3 বার আরো ভাবে দেখলাম, আমি এয়ারক্রাফটের ফ্ল্যাপস ল্যান্ডিং কনফিগারেশনে দেখিনি। এখন এয়ারক্রাফটের ফ্ল্যাপস ল্যান্ডিং কনফিগারেশনে আমি কেন নোটিস করতে পারছি না? আমি একটুখানি এই জিনিসটা নিয়ে
একটুখানি একটুখানি ডিস্টার্বড আছি, মানে ওইটা আমার মাথার মধ্যে খেলছে। কারণ ফ্ল্যাপস এমন জিনিস উইং এর ট্রেলিং এজে থাকে যেটা মানে খুবই অবভিয়াস যখন ওটা এক্সটেন্ডেড থাকে, ফ্ল্যাপ এক্সটেনশন যখন করা থাকে তখন ওটা খুবই অবভিয়াস আর পরিষ্কার ভাবে দেখা যায়। আর যেটা আমি বলেছিলাম যে when the aircraft is safely flying away and with a positive rate of climb, তখন pilot on controls tells the other pilot to restore the flaps to flying condition, মানে টেক অফ কনফিগারেশন থেকে ফ্ল্যাপস গুলোকে বের করে ফ্ল্যাপস গুলোকে এক্সট্রাক্ট করে নেওয়া আর ল্যান্ডিং গিয়ারটাকে আপ করা। ল্যান্ডিং গিয়ারটা ডাউন ছিল কিন্তু আমি এখনো ফ্ল্যাপস এক্সটেন্ডেড দেখছি না, তো টেক অফ কনফিগারেশনের ফ্ল্যাপস কেন ছিল না সেটা আমি বুঝতে পারছি না। এখন সেইটা কি একটা রিজন হতে পারে ফর দি এয়ারক্রাফট নট generating enough lift during takeoff? Maybe কোথাও কর্নেল বাদুড়ি আমরা বুঝতে পারছি একাধিক কারণ হতে পারে। ফ্ল্যাপস কেন ডিপ্লয়েড হয়নি, কেন ল্যান্ডিং গিয়ার ডাউন ছিল, একাধিক কারণ হতে পারে। কিভাবে বিমানটি না ল্যান্ডিং গিয়ার কেন ডাউন ছিল, ল্যান্ডিং গিয়ার কেন ডাউন ছিল সেটাতে কোনো ডাউট নেই। 600 feet plus, last recorded official statement 625 feet, এই উচ্চতায় এই অল্টিটিউডে প্লেনটা ক্র্যাশ করে। আপনি বলছেন 400 ফিট অবধি ল্যান্ডিং গিয়ার নামানো থাকে, তারপর পুল আপ করে নেওয়া হয়। সো at 625 feet, Colonel Bhaduri, should the landing gears not have been up? No, you got me wrong. 625 was the indicated altitude, barometric altitude. কিন্তু এয়ারফিল্ড এলিভেশন তো আহমেদাবাদের 200 না 225 ফিট, আমি এক্সাক্ট ফিগার জানি না। তো 625 এর থেকে এয়ারফিল্ড এলিভেশনটা মাইনাস করলে ওই অ্যারাউন্ড 400 ফিট AGL, অ্যাবাভ গ্রাউন্ড লেভেল, AGL আমি বলেছিলাম। তো 400 ফিট AGL এর মধ্যে তো ল্যান্ডিং গিয়ার নর্মালি মানে ল্যান্ডিং গিয়ার আপ করার কনফিগারেশন আসে না। এয়ারক্রাফট হ্যাজ টু বি positively flying away with a positive rate of climb and adequately airborne, তারপরেই ল্যান্ডিং গিয়ার ঠিক করা হয়। কিন্তু ফ্ল্যাপস এক্সটেন্ড করা হয় অন গ্রাউন্ড বিফোর টেক অফ, মানে বিফোর ওপেনিং পাওয়ার টু ফর দি টেক অফ রোল ফ্ল্যাপস এক্সটেন্ড করা হয়। ওয়ান অফ দি প্রি টেক অফ চেকস এর মধ্যে এক্সটেন্ড ফ্ল্যাপস থাকে। and পাইলট কো পাইলট কে বলে বা পাইলট অন কন্ট্রোলস নিজের অ্যাসিস্টিং পাইলট কে বলে কনফার্ম ফ্ল্যাপ whatever 15 degrees 20 degrees 30 degrees যাই, মানে যেটাই ওই ওয়েট এন্ড রানওয়ে কনফিগারেশনে যে ফ্ল্যাপ এক্সটেনশন অ্যাপ্লিকেবল সেই ফ্ল্যাপ এক্সটেনশন করা হয়। এটা টেক অফের সময় করা হয়, ল্যান্ডিং এর ফেজেও ফ্ল্যাপস ডাউন করা হয়। ল্যান্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে ফ্ল্যাপস গুলোকে আপ করা হয়। এইখানে ফর সাম রিজন ভিডিওস যেগুলো হয়েছে হয়তো অ্যাঙ্গেল ভুল হতে পারে, বাট ফ্ল্যাপস আমি দেখছি না ডিপ্লয়। বেশ, কিভাবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে বিমানের ব্ল্যাক বক্সে থাকা তথ্য হাতে এলে দুর্ঘটনার সম্ভাব্য কারণ জানা যেতে পারে, এমনটাই অনেকে মনে করছে। কারণ এই ব্ল্যাক বক্সে অনেক তথ্য, বিমানের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। আমি একবার ক্যাপ্টেন দীপঙ্কর মালো, সিভিল এভিয়েশন পাইলট, তিনি ব্ল্যাক বক্স সম্বন্ধে কি বলছেন, এই ব্ল্যাক বক্সে কি কি থাকতে পারে, সেখান থেকে কি কি তথ্য হাতে আসতে পারে, এই ব্ল্যাক বক্স কেন জরুরি, এই নিয়ে তিনি কি বলেছেন একবার শুনবো। ম্যাডাম, এই ব্ল্যাক বক্সের মধ্যে কি হয়, ফ্লাইট ডাটা রেকর্ডার থাকে। এখানে ককপিটের মধ্যে কি হচ্ছে, প্লেনের প্রত্যেকটা সেন্সার কি ডাটা দিচ্ছে, সেগুলো সমস্ত কিছু একদম লাস্টের কিছু মিনিটস, মেবি হাফ অ্যান আওয়ার 45 মিনিটসের সমস্ত ডাটা তাতে রেকর্ডেড থাকে। তাতে ককপিট ভয়েস রেকর্ডার থেকে শুরু করে প্লেনের যত সেন্সার আছে সেগুলো সমস্ত ডাটা তাতে ওর মধ্যে রেখে দেওয়া থাকে আর কি। তো যখন ওটা যখন পাওয়া যায়, যখন আমরা রিকভার ওটাকে করবো, তখন তার মধ্যে থেকে প্লেনের লাস্ট মোমেন্টে যা যা কিছু হয়েছে তার সব ডাটা ওখানে রেকর্ডেড থাকে। ওটাকে ডিকোড করলে পরে তার মধ্যে থেকে সমস্ত রকম যত তথ্য সেগুলো সমস্ত কিছু পাওয়া যায়।
অ্যাকচুয়ালি যদি আপনাকে টেকনিক্যালি বলি, যতক্ষণ না ওটা পাওয়া যাচ্ছে একদম শিওর ভাবে কোনো কিছুই বলা সম্ভব না। এটা একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, ডিরেক্টর জেনারেল সিভিল এভিয়েশন, ইন্টারন্যাশনাল যে এভিয়েশন আমাদের সোসাইটি রয়েছে, তারা সমস্ত কিছুটা তদন্ত করবেন, করে এটা বেরোবে না। তো ব্যাপার হচ্ছে যে এরকম একটা ঘটনা যেটা ঘটলো ইন্ডিয়ান এভিয়েশনে, এরকম একটা বড় দুর্ঘটনা ইদানিং কালে পাইনি। ব্ল্যাক বক্স একটা বিমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। ব্ল্যাক বক্স ডেটা রেকর্ড করে, কথোপকথন রেকর্ড করে, কনভারসেশনস রেকর্ড করে, এবং পরবর্তীকালে কোনো প্লেন ক্র্যাশের পর দুর্ঘটনার সময় এই ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমার সঙ্গে এই মুহূর্তে কর্নেল রাজেন্দ্র ভাদুড়ী রয়েছেন, আর্মি এভিয়েশনের পাইলট and of course an ex-army officer. Colonel Bhaduri, how important is a black box? Colonel Bhaduri, please get him on the screen, please. Colonel Bhaduri, এই ব্ল্যাক বক্সের ঠিক কতটা গুরুত্বপূর্ণ? এই ব্ল্যাক বক্সে কি কি তথ্য পাওয়া যায় এবং আগামী দিনে এই প্লেন ক্র্যাশ কেন হয়েছে সেটা নির্ধারণ করার জন্য ব্ল্যাক বক্সটি ঠিক কি কিভাবে সাহায্য করতে পারে? ওকে, ব্ল্যাক বক্স একটা ওয়ান সিঙ্গেল আইটেম নয়। ব্ল্যাক বক্স হচ্ছে দুটো ব্ল্যাক বক্স হয় প্রাইমারিলি। একটাকে বলে সিভিআর, ককপিট ভয়েস রেকর্ডার, আর একটাকে বলে এফডিআর, ফ্লাইট ডেটা রেকর্ডার। আচ্ছা, এইগুলোর রং ব্ল্যাক বলে ব্ল্যাক বক্স বলে না, এগুলোর রং হচ্ছে ব্রাইট অরেঞ্জ, মানে খুবই হাই ভিজিবিলিটি অরেঞ্জ, যাতে এগুলো পরিষ্কার ভাবে দেখতে পাওয়া যায়। মানে সেই জন্য হাই ভিজিবিলিটি অরেঞ্জ কালারে থাকে। ব্ল্যাক বক্স বলে কারণ এটার মধ্যে থেকে যে ইনফরমেশনটা আমরা এক্সট্রাক্ট করি সেটা ব্ল্যাক ইনফরমেশন, মানে দুঃখর প্রতীক। মানে ব্ল্যাক বক্স আন্ডার নর্মাল সার্কামস্টান্সেস অ্যাক্সেস করা হয় না, এয়ারক্রাফট ক্র্যাশের পরেই ওইগুলোকে এক্সট্রাক্ট করে ওগুলোর ডেটা এই হয়। এখন এই দুটোর কি কাজ? এফডিআর রেকর্ড করে all types of technical data of the aircraft, মানে এয়ারক্রাফটের স্পিড কত ছিল, এয়ারক্রাফটের অ্যাঙ্গেল অ্যাটাক কত ছিল, এয়ারক্রাফটের ইনস্ট্রুমেন্টস কি কি রিডিংস দেখাচ্ছিল, ফিউল এর সিস্টেমে প্রেসার কত ছিল, ফিউল পাম্পস কাজ করছিল কিনা, হাইড্রোলিক সিস্টেম এটসেট্রা, এই সব ইনফরমেশন গুলো ফ্লাইট ডেটা রেকর্ডারের মধ্যে থাকে। ফ্ল্যাপস এর কি কত ডিগ্রি ফ্ল্যাপ ডিপ্লয়েড ছিল কি ডিপ্লয়েড ছিল না, আন্ডার ক্যারেজের কি কনফিগারেশন ছিল, এইগুলো সব। দি আদার ইজ দি ককপিট ভয়েস রেকর্ডার। নাও এইটার কাজ হচ্ছে যত রকমের হিউম্যান ভয়েসেস বা আদার নয়েজেস, অরাল নয়েজেস, মানে পাইলট কি রেডিও ট্রান্সমিশন করছে, পাইলট কো পাইলটের মধ্যে কি কথা হচ্ছে, পেছনে ক্যাবিনে কি আওয়াজ হচ্ছে, মানে প্যাসেঞ্জারদের আওয়াজ। মানে it's a very important device that records every movement of the aircraft. আমি এখানে কর্নেল ভাদুরী আপনাকে প্রশ্ন করব যে এমন একটা ভয়াবহ দুর্ঘটনার পর what is the percentage of survival? As per me, এই এয়ারক্রাফটটা আহমেদাবাদ টু লন্ডন নন স্টপ ফ্লাইট ছিল। It was full of fuel, and crashing immediately on takeoff will cause the complete fuel to burn. মানে it is catastrophic. But we have a মানে survivor. যদি টার্মিনাল, আমি এখনো কনফার্ম রিপোর্টস পাইনি, বাট একজন সার্ভাইভারের কথা বলা হচ্ছে। এই ক্র্যাশের একমাত্র সার্ভাইভার, দি অনলি সার্ভাইভার এই ক্র্যাশের, মৃত্যুঞ্জয়ী বলছি তাকে আমরা, বিশ্বাস কুমার রমেশ, আহত তবে প্রাণে বেঁচে গিয়েছিলেন। বিশ্বাস কুমার রমেশ দুর্ঘটনাগ্রস্ত বিমানের 11A সিট নাম্বার 11A তে বসেছিলেন। এই সিটে তিনি যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর তিনি নিজে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দুর্ঘটনার পর তিনি নিজে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠছেন। দো আই মাস্ট টেল ইউ, আনকনফার্ম সোর্সেস থেকে এই খবর আমরা পাচ্ছি, এই খবরের কনফার্মেশন এখনো আমরা পাইনি। বিশ্বাস কুমার রমেশ এই দুর্ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি। দুর্ঘটনার পর তিনি হেঁটে
অ্যাম্বুলেন্সে উঠছেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমি কর্নেল ভাদুরীর কাছে যাব। কর্নেল ভাদুরী, ওয়ান লিটল স্পার্ক অফ লাইট, ওয়ান লিটল রে অফ লাইট, ওয়ান সার্ভাইভার, মানে একেবারেই কেউ কল্পনা করেনি। অ্যান্ড আমরাও সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না, বাট উই হোপ দিস ইজ ট্রু। সেই ছবি আপনারা দেখছেন যে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর একজন, দ্য লোন সার্ভাইভার, দ্য লোন উলফ, হেঁটে বিমানে অ্যাম্বুলেন্সে উঠছেন। বিমানের 11A সিটে বসেছিলেন। 11A, ইফ আই এম নট ভেরি রং, would have been a window seat. Any comments? No, if any number of lives saved, even one out of a massive tragedy like this is a silver lining. মানে এটা তো কোনো ডাউট নেই। But এটা devastating. মানে I'm very happy for this one person who would have survived, or more number of people should survive. But I am not very hopeful. আর আরেকটা জিনিস মনে রাখা দরকার, যে যেমন আমি আগে বলেছিলাম, এই 787 এর এইটা হচ্ছে ফার্স্ট এভার এই ধরনের ক্যাটাস্ট্রফিক ক্র্যাশ। 787 অপারেশনাল হয়েছিল সামটাইম ইন 2008-2009। তারপরের থেকে 1000 plus aircraft have been delivered all over the world. It's a first crash of this kind of 787. So এটার পেছনে বেশ, মানে I am sure Boeing company, US এর FAA, Federal Aviation Authority, আমাদের DGCA, plus other agencies, everybody will be involved মানে এইটার pinpoint করার জন্য যে হয়েছিল ওটা কি exactly. At least one ray of hope. The lone survivor, এই ক্র্যাশের, এয়ার ক্র্যাশের লোন সার্ভাইভার, তার ছবি দেখাচ্ছি। তিনি আহত কিন্তু জীবিত। বিশ্বাস কুমার রমেশ, এক জীবিতর খোঁজ পাওয়া গিয়েছে। তিনি নিজেই এই দুর্ঘটনার পর হেঁটে অ্যাম্বুলেন্সে উঠেছেন। খুব ভয়াবহভাবে আহত হয়েছেন তিনি। বাট ওয়ান সার্ভাইভার, অ্যাট লিস্ট ওয়ান লাইফ লেস লস্ট। টেক অফের কয়েক মিনিট, একদম হাতে গুনে 8 মিনিটের মাথায় এই বিধ্বংসী দুর্ঘটনা। কিভাবে এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল তা তদন্ত করে দেখবে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো কিংবা AAIB। কিন্তু ভারতে এই প্লেন ক্র্যাশ নতুন নয়। গত 30 বছরে যদি ভয়ানক বিমান দুর্ঘটনার একটি তালিকা আমরা দেখাই, তাহলে সেই তালিকার একেবারে শীর্ষে থাকবে 3রা জুন 2019 অরুণাচল প্রদেশের মেচুকায় বায়ুসেনার বিমান দুর্ঘটনায় 13 জনের মৃত্যুর খবর। সেই হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাহাত। 7ই অগস্ট 2020 কালিকাটে অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় 18 জনের মৃত্যু হয়। 22শে জুলাই 2016 বঙ্গোপসাগরে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় 29 জনের মৃত্যু হয়। 22শে মে 2010 ম্যাঙ্গালোর এয়ারপোর্টে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় 158 জনের মৃত্যু হয়। 17ই জুলাই 2000 পাটনায় জনবহুল এলাকায় ভেঙে পড়ে অ্যালায়েন্স এয়ারের একটি বিমান, 60 জনের মৃত্যু হয় সেই দুর্ঘটনায়। 12ই নভেম্বর 1996 সাল দিল্লি থেকে টেক অফ করে সৌদি আরবের বিমান ও কাজাখস্তানের বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। 349 জন মারা যান সেই বিমান দুর্ঘটনায়। এবং সেই কাজাকিস্তানের মাঝ আকাশের বিমান সংঘর্ষ, যাতে সৌদি আরবের একটি বিমান এবং নয়াদিল্লির একটা বিমান 12ই নভেম্বর 1996, তারপর সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটল 2025 সালের 12ই জুন। টেক অফের 8 মিনিটের মাথায় 242 জনকে নিয়ে যে ফ্লাইটটি উড়েছিল, সেই ফ্লাইটটি ভেঙে পড়ল। এখনো পর্যন্ত 241 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে একজন, দ্য লোন সার্ভাইভার, হি হ্যাড লিভড টু টেল দি টেল, তিনি আহত হয়েছিলেন তবে প্রাণে বেঁচে গিয়েছিলেন। ফ্লাইটের 11A নাম্বার সিটে বসেছিলেন। তিনি নিজে হেঁটেই অ্যাম্বুলেন্সে ওঠেন।
মর্মান্তিক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার পর থেকে একাধিক রাজনৈতিক প্রতিক্রিয়া আসছে। মল্লিকার্জুন খার্গে বলছেন, সুপ্রিম কোর্টের বর্তমান কিংবা প্রাক্তন বিচারপতিকে দিয়ে বিমান দুর্ঘটনার তদন্ত করতে হবে। এই দাবি তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। দেখুন, इसमें जो जिनका मृत्यु हुआ उन सबको मैं मेरा श्रद्धांजलि मैं देता हूं, और जो मरे हुए लोग हैं उसमें उनको सरकार जल्द से जल्द मदद करना चाहिए, और जो जीवित लोग हैं जहां वो गिरा अपना विमान, उस एरिया के लोगों को भी मदद करना चाहिए। और जो अगर हॉस्टल है तो हॉस्टल में के बच्चों को भी मदद करना चाहिए, उनको फाइनेंशियली मेडिकली सब कुछ मदद करना चाहिए। ये इस घटना की जांच होनी चाहिए, और खासकर सुप्रीम कोर्ट के जज रिटायर्ड हो या सिटिंग हो, जो भी उचित समझे इसका निचोड़ क्या आएगा या किसका फॉल्ट है ये बाहर निकलेगा। বিশ্বাস কুমার রমেশ লোন সার্ভাইভার, তিনি সিট নাম্বার 11A তে ছিলেন, এবং এই মুহূর্তে লেটেস্ট যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্যতে তিনি বলছেন, যখন জ্ঞান আসে, যখন জ্ঞান ফেরে, তখন দেখতে পাই চারদিকে শুধু লাশের স্তূপ। বিশ্বাস কুমার রমেশ তিনি জন্মসূত্রে ব্রিটিশ ন্যাশনাল, অর্থাৎ তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে, তিনি ব্রিটেনের সিটিজেন, তার নাগরিকত্ব ব্রিটেনের। তিনি লন্ডন ফিরছিলেন, গুজরাটে এসেছিলেন, গুজরাট থেকে লন্ডন ফিরছিলেন। 241 জন হয়তো সম্ভবত মারা গিয়েছে, এখন সেই আশঙ্কাই করা যাচ্ছে। তবে আহমেদাবাদের পুলিশ কমিশনার GS মালিক তিনি কনফার্ম করছেন, সিট নাম্বার 11A তে যে প্যাসেঞ্জার ছিলেন সেই প্যাসেঞ্জার একমাত্র সার্ভাইভার এই প্লেন ক্র্যাশের। তার বোর্ডিং পাসটা আপনাদের দেখাচ্ছি, 11A, সিট নাম্বার 11A, দ্য লাকি 11A। বিশ্বাস কুমার রমেশ আহত হয়েছেন, বাট হি ইজ দি লোন সার্ভাইভার। এবং তিনি এই ঘটনার পর যে বিবৃতি দিয়েছেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি বলছেন, যখন জ্ঞান এলো, যখন চারদিকে তাকিয়ে দেখলাম, তখন দেখছি শুধুই লাশ, চারদিকে শুধুই লাশ। বরাত চড়ে কপালের জন্য তিনি বেঁচে গিয়েছেন। তিনি নিজেই হেঁটে অ্যাম্বুলেন্সে উঠছেন। ইটস আ সাইট অফ রিলিফ। এই ছবিটা সত্যি ইটস আ রিলিফ যে 242 জন থেকে ডেথ টোল কমলো। সাধারণত আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি, আমরা ডেথ টোল কমতে দেখি না, বাড়তে দেখি। এই আশঙ্কায় প্রতি মুহূর্ত থাকি যে হয়তো মৃত্যুর সংখ্যাটা বাড়বে। কিন্তু টুডে, লেডিজ এন্ড জেন্টলম্যান, আই প্রাউডলি সে, ইভেন ইফ ইটস বাই 1, হয়তো সংখ্যাটা 1, তবে একজন হলেও ডেথ টোল কমেছে। 1 less person, 1 less life lost in this tragedy. বিশ্বাস কুমার রমেশ সিট নাম্বার 11A এর যাত্রী, মিরাকুলাসলি বরাত জোরে বেঁচে গিয়েছিলেন। তার বোর্ডিং পাসটা দেখাচ্ছি, 11A সিটে তিনি বসেছিলেন, তিনি ট্রাভেল করছিলেন। তিনি ব্রিটেনের নাগরিক, তিনি ব্রিটিশ সিটিজেন। তিনি লন্ডন ফিরছিলেন। গুজরাতে সম্প্রতি একটি ছোট্ট ফ্যামিলি রিউনিয়নের জন্য এসেছিলেন। এবং গুজরাতের পুলিশ কমিশনার আহমেদাবাদের পুলিশ কমিশনার GS মালিক তিনি কনফার্ম করেছেন যে তিনি একমাত্র লোন সার্ভাইভার, দ্য অনলি ওয়ান সার্ভাইভার, সিট নাম্বার 11A এর বিশ্বাস কুমার রমেশকে একটি অ্যাম্বুলেন্সে তুলে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসা চলছে। পরবর্তীকালে বিশ্বাস কুমার রমেশের স্টেটমেন্ট কিন্তু এই বিমান দুর্ঘটনার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, বিকজ হি ইজ দ্য লোন সার্ভাইভার, একমাত্র যিনি এই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন। Well, ladies and gentlemen,
বোয়িং 747। এই বোয়িং 747 কিংবা বোয়িং 787 ঠিক কতটা সুরক্ষিত? ক্যাপ্টেন দীপঙ্কর মালো, সিভিল এভিয়েশন পাইলট, এই পাইলটের সাথে আমরা কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম এই মেকের বিমান, বোয়িং মেকের বিমান, বোয়িং 747 হোক কিংবা 787 ঠিক কতটা সুরক্ষিত হয়। কি বলছেন ক্যাপ্টেন মালে, শুনবো। পুরো এয়ারক্রাফট একদম ফুলি ফুয়েল লোডেড ছিল, লং হল ফ্লাইট বলে, ফলে এটা যখন 800 ফুট যখন টেক অফ করছে, ও পুরোপুরি চেষ্টা করছে যাতে কিনা আর একটু অল্টিটিউড গেইন করা যায়। সেই দেখুন, এত বড় একটা ঘটনা, এটা তো আমাদের ইন্ডিয়ান এভিয়েশনের সেফটি স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই। মিনিস্টার অফ সিভিল এভিয়েশন, ডিজিসিএ, ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের আন্ডারে যে সমস্ত রুলস রয়েছে সেগুলো অত্যন্ত স্ট্রিক্ট, সবাই কমপ্লাই করে। সেক্ষেত্রে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাওয়াটা মানে নিয়ার টু ইম্পসিবল অলমোস্ট। আর এই যে এয়ারক্রাফট যেটা ছিল, এটা হচ্ছে আপনার ড্রিম লাইনার বোয়িং 787, টু মাচ অ্যাডভান্স এয়ারক্রাফট। এগুলো ন্যাচারালি লং হলের জন্য ইউজ করা হয়, যেগুলো ইন্টারন্যাশনাল লং হল ফ্লাইংগুলো হয় সেগুলোর জন্য ইউজ করা হয়। এটাও অত্যন্ত মডার্ন এয়ারক্রাফট, সমস্ত রকম অনবোর্ড, সমস্ত ইকুইপড, এত বেশি অ্যাডভান্স এয়ারক্রাফট, এগুলোতে এই ধরনের ইনসিডেন্ট হওয়াটাই খুব অস্বাভাবিক। টাটা গ্রুপের তরফ থেকে কম্পেনসেশন ঘোষণা করা হয়েছে। নিহত বিমান যাত্রীদের জন্য 1 কোটি টাকা করে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে টাটা গ্রুপের পক্ষ থেকে। টাটা গ্রুপের পক্ষ থেকে যারা এয়ার ইন্ডিয়ার মালিক, তারা টুইট করে টাটা গ্রুপের কর্ণধার এন চন্দ্রশেখরন, টাটা সানসের কর্ণধার এন চন্দ্রশেখরন, তিনি টুইট করেছেন। টুইটে বলা হয়েছে যারা নিহত হয়েছেন এই বিমান দুর্ঘটনায় তাদের প্রত্যেককে 1 কোটি টাকা করে টাটা গ্রুপের তরফ থেকে দেওয়া হবে। Ladies and gentlemen, that's all for tonight. With a heavy heart, tonight I must say goodbye as the country weeps for 241 departed souls. ভালো থাকবেন, ভালো রাখবেন, আর নিহতদের আপনাদের প্রার্থনায় রাখবেন। জয় হিন্দ। সারাদিনের ব্যস্ততায় খবর দেখতে পারেননি? কি ঘটলো আপনার শহরে, আপনার গ্রামে? কি নিয়ে উত্তাল রইল দেশ বিদেশ? দিনের সব খবর এক নজরে দেখুন নিউজ এট 6, প্রতিদিন সন্ধ্যে 6টায়। কোচবিহার থেকে গান্ধী, বাঘমুন্ডি থেকে বারাসত, 23 জেলা, 341 ব্লক, বঞ্চনা, দুর্নীতি, সাফল্য, হিংসা,